স্যার একটু দেখেন স্যার। কি ব্যস্ত নাকি মেলা? এই যে স্যার একটু হাত এই যে দিয়ে ওই দেখেন। ফ্রেমটা উঠো। এইগুলি কিন্তু সবই পুরুষ মৌমাছি, তা এইটা শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছি, এদের হুল নাই। আচ্ছা, আপনারা হারভেস্ট করার একটা সিস্টেমটা দেখাবেন? জি দেখাবো। যদি একটু দেখাই তাহলে এই যে এখানে কিন্তু মধু হয়ে গেছে আর কি। এই যে মধু হয়েছে, মধু। দেখেন এই যে বোঝা যাচ্ছে। ঠিক আছে, সুবহানাল্লাহ। এই যে মধু হয়েছে, যে আমরা তো আসলে এই যে মধু 16 ডিসেম্বর মধু কাটছি। আজকে কয় তারিখ আছে? 20 একদম তারিখ। চাক থেকে যেটা 20 তারিখ, 4 দিনের ভিতর আসলে মধুটা পুরোপূর্ণ মাত্র হয়নি। 4 দিনের মধ্যে কিন্তু এটা মানে সেভাবে হয়ে পারি নাই, অল্প পরিমাণ এই হয়েছে। মৌসুমে কতটুকু মধু আহরণের আপনার লক্ষ্যমাত্রা? আমার লক্ষ্যমাত্রা এবছর ছিল তো আমি 150 মন মধু হারভেস্ট করবার টার্গেট ছিল। তা এবার তো আসলে বৃষ্টিতে সরিষা নষ্ট হয়েছে, এখন দেখার পালা কেমন কি হয়। 150 মানে 6 টন মতো, 6000 কেজি। জি একটা বক্সে একটা রানী মৌমাছি থাকে জি, একটা রানী মৌমাছি এবং থাকে। তার কাজ শুধু ডিম। ডিম দিয়ে, হ্যাঁ, প্রতিদিন 2 থেকে 3000 ডিম পাড়তে পারে একটা রানী। আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটা মধু প্রসেসিং সেন্টার এবং মধুর খাবার। আমার সাথে রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার সুযোগ্য উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আসগর আলী এবং মা মৌ খামারের ফাউন্ডার মোহাম্মদ মকলেসুর রহমান ভাই। তো আজকে আমরা ওনার মধু প্রসেসিং সেন্টার এবং মধুর খামারে এসেছি। তো আজকে এখানে আমরা বিভিন্ন ধরনের মধু এবং যে মৌমাছি আছে সেইগুলি নিয়ে জানবো, বিশেষ করে রানী মৌমাছি, রানী মৌমাছির লাইফ সাইকেলটা সম্পর্কে জানবো। এই সম্বন্ধে আমার শ্রদ্ধেয় শিক্ষক কৃষিবিদ মোহাম্মদ আসগর আলী স্যার হচ্ছে স্যারকে আমি অনুরোধ করছি যেন স্যার আমাদের এই রানী মৌমাছি সম্পর্কে কিছু বলেন স্যার। রানী মৌমাছি আমরা যেটা পড়ালেখা করছি সেই বিষয়ে আমরা বলতে পারবো। তা আমরা সবচেয়ে আগে আমরা জানতে চাই, যিনি প্র্যাকটিক্যাল ফিল্ডে যিনি কাজ করছেন আমাদের মৌলানা মুখলেসুর রহমান ভাই, উনি আর কি এই বিষয়ে একটা খুব ডিটেলস বলার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। রানী মৌমাছি যদি পরিচয় দিতে চাই তাহলে রানী মৌমাছি দেখতে হবে। রানী মৌমাছি আগে দেখতে হবে, রানী সবার থেকে বড়, অর্থাৎ এই বক্সে যে মৌমাছি আছে সবার থেকে বড়, আকারে বড়, দেখতে উজ্জ্বল, দেহ অপেক্ষা পাকটা ছোট। একটা রানী ডিম থেকে ফুটে বেরোতে সময় লাগে 16 দিন। একটা পুরুষের ডিম থেকে ফুটতে সময় লাগে 24 দিন। একটা শ্রমিক ডিম থেকে ফুটতে সময় লাগে 21 দিন। আর রানী 16 দিন ফুটার পরে 1 সপ্তাহের মধ্যে ও পুরুষের সঙ্গে মিলিত হবে উড়ন্ত অবস্থায়। বক্স থেকে বের হয়ে উড়ন্ত অবস্থায় পুরুষের সঙ্গে মিলিত হবে এবং পুরুষের সঙ্গে মিলিত হওয়ার পরে বক্সে ফিরে আসার পর 72 ঘন্টা পর থেকে ডিম দেওয়া শুরু করবে এবং একটা রানী 4 থেকে 5 বছর পর্যন্ত সাধারণত বাঁচে। প্রতিদিন সে 2 থেকে 3000 ডিম পাড়ে এবং রানী মৌমাছির সঙ্গে যে পুরুষ মৌমাছিটা মিলিত হয় সে সঙ্গে সঙ্গে মারা যায়। আর রানী মৌমাছি আপনার ওর প্রধান খাবার হচ্ছে রয়্যাল জেলি, যেটা শ্রমিক মৌমাছি 4 থেকে 12 দিন বয়সের শ্রমিক মৌমাছি ঘাড়ে হাইপোফেরেঞ্জিয়াল গ্রন্থি, যেটা এই গ্রন্থি থেকে যে রস বের হয় এই রস এইটা রানী মৌমাছি খায়। এটা হচ্ছে রানী মৌমাছি সংক্ষিপ্ত জীবনচক্র। আচ্ছা, আপনি কি একটু আমাদের রানী মৌমাছিটা চেনার জি, রানী মৌমাছি দেখতে পাচ্ছেন। জি, আমি প্রথমে বলছি রানী মৌমাছি দেখেন সবার থেকে বড়, এই দেখেন একটু ক্যামেরা আগে নিয়ে আসেন। পেটের এখানে যেটা দেখা অ্যাবডোমেনটা বড়। জি, সবার থেকে দেখেন, সবার থেকে করলে বড় এবং উজ্জ্বল। ঠিক আছে, বড় এবং উজ্জ্বল। হ্যাঁ, এই যে রানী মৌমাছি, এই যে, এবং মাথাটা কিন্তু অনেক কালো আর কি দেখা যাচ্ছে। জি, হ্যাঁ, এই যে রানী মৌমাছি। এবং এই যে আপনার এখানে যে সেটটা আছে, এই একটা বক্সে আসলে কয়টা রানী মৌমাছি? একটা বক্সে একটা রানী মৌমাছি থাকে, একাধিক রানী মৌমাছি থাকে না। এক যেমন মেয়েরা সতীনী মেনে নিতে চায় না, ঠিক রানী মৌমাছি এরকম আরেকটা তার প্রতিদ্বন্দ্বী একটা রানীকে মেনে নিতে চায় না। এক দেশে এক রাজাই। এক দেশে সেক্ষেত্রে এই যে এইখানে আপনার একটা বক্সে কত মানে শ্রমিক মৌমাছি থাকে বা একটা পূর্ণাঙ্গ বক্সে শ্রমিক মৌমাছির সংখ্যা 50 থেকে 60,000 মৌমাছি থাকে। শ্রমিক মৌমাছি কয়েকশো পুরুষ মৌমাছি থাকে, কারণ পুরুষ মৌমাছি আমরা রাখি না বক্সে, ওরা বসে বসে শুধু মধু খায়, ওরা কোনো মধু সংগ্রহ করে না। ঠিক আছে, তাহলে শুধু প্রজননের ক্ষেত্রে পুরুষ মৌমাছি প্রয়োজন হয়। আর সেই ক্ষেত্রে শুধু একটা বক্সে একটা রানী মৌমাছি থাকে। জি, একটা রানী মৌমাছি থাকে, তার কাজ শুধু ডিম দিয়ে। হ্যাঁ, প্রতিদিন 2 থেকে 3000 ডিম পাড়তে পারে একটা রানী মৌমাছি। ঠিক আছে, এবং একটা আসলে তাহলে লাইফ সাইকেলটা 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। জি, আমরা দেখছি ডিম থেকে ফোটার দ্বিতীয় দিনেই আমি পুরুষের সঙ্গে মিলিত হতে দেখছি রানীকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে 2 দিনে লাইফ সাইকেল শেষ। হ্যাঁ, আর কি ডিম থেকে ফোটা 2 দিনে পরে লাইফ সাইকেলটা এবং 72 ঘন্টা পর থেকে ডিম দেওয়া শুরু করবে। সে আর কোনো তার পুরুষের প্রয়োজন হবে না, সে আজীবন এভাবে ডিম দিতে থাকবে। সেই ক্ষেত্রে যে এইখানে আপনার আমরা চাক দেখতে পাচ্ছি, এই একটা চাকে মধু মানে পূর্ণাঙ্গ মধু আসতে কতদিন সময় লাগে? আসলে মধুটা নির্ভর করে ফুলের রসের উপরে, নেকটারের উপরে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 1 সপ্তাহে মধু ভাঙা যায়। কিন্তু এবছরের কথা বলি, এবছর আসলে বৃষ্টিতে সরিষা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা মধু ঘন ঘন হারভেস্ট করতে পারতেছি না।
34 দিন পর প্রথম কাটা কাটছি আর কি। এখানে মধুটা নির্ভর করে সম্পূর্ণ বক্সে মাছি এবং আবহাওয়ার উপরে, ঠিক আছে। এবং এই মধুটা আপনারা হারভেস্ট করার পর আসলে হারভেস্টিং এর পরে কি কি প্রসেস থাকে? আমরা মধু এখান থেকে হারভেস্ট করে নিয়ে যাওয়ার পরে এই যে মেশিন আছে, আপনাদেরকে ভিডিও দেখাবো। মেশিনটা আমরা মেশিনে এখানে মধু হারভেস্ট করার পর আমরা এরপরে আমার বাড়িতে 10 লক্ষ টাকা ব্যয়ে একটা মেশিন বসাইছি, চায়না থেকে মেশিন নিয়ে আসছি, ওটা আপনাদেরকে ভিডিও আপনাদের দেখাবো। ওই মেশিনে আমরা মধু রিফাইন করি, মধুর ভিতরে যে ময়লা এবং পানি থাকে ওটা বের করে দিয়ে এরপরে আমরা বোতলজাত করি। অর্থাৎ পিওর যেটা জি মধুটা জি উইদাউট ওয়েস্ট। আমরা বিএসটিআই অনুমতি নিয়েছি এবং আমরা বিএসটিআই লেভেল দিয়ে আমরা ওটা কাঁচের বোতলে আমরা বাজারজাতকরণ করি। সেই যে একটা চাক থেকে মধু হারভেস্টিং পর্যন্ত কতদিন সময় যায়? জি, আমি তো প্রথমে বলছি যে আমরা প্রতি সপ্তাহে যদি আবহাওয়া ভালো থাকে, চাকে যদি মৌমাছি শ্রমিক মৌমাছি ভালো থাকে এবং আবহাওয়া ভালো থাকে, তাহলে আমরা প্রতি সপ্তাহে মধুকে হারভেস্ট করতে পারবো, এক সপ্তাহে একদিন করতে পারবো। এক সপ্তাহে হারভেস্টিং হয়ে যায়। জি, তাহলে সেই ক্ষেত্রে একটা বক্সে আপনি চাক কয়টা চাক দিতে আমরা একটা বক্সে যে 7টা 8টা করে বক্স ফ্রেম রাখি, মাছির সংখ্যা বুঝে। এই যে এটা একতলা দেখতেছেন, আবার দেখেন 2 তলা বক্স আছে, ওই দেখেন 2 তলা বক্স আছে, আমরা ভিডিও দেখাবো আপনাদেরকে। 2 তলা বক্স আছে, যে পরিবারে মাছির সংখ্যা বেশি সে পরিবারে বক্স ফ্রেম সংখ্যা বেশি, মধু বেশি হবে, সে পরিবার মধু বেশি হবে। একটা বক্সে আপনার 10 কেজি 15 কেজি 20 কেজি, আবার কোনো বক্সে 2 কেজি হচ্ছে। জি, এই যে ফ্রেমগুলো দেখছেন, এই ফ্রেমগুলো তো আমি 3 কেজি করে ওজন দিয়ে দেখছি, 3 কেজি করে হচ্ছে। এইটা যেটা আমি একটু ধরে দেখাই, মানে এইটাই 3 কেজি। হ্যাঁ, এই ফ্রেমে 3 কেজি করে মধু, এটা 3 কেজি মধু এই ফ্রেমে থাকবে আর কি। এবং এইটা যদি ভালো হয় তাহলে 3 কেজি আর কি। জি জি, মানে বাতাসে যে ওই বক্সটা খুলেছেন, মানে ওইটা করে দেখাচ্ছি। এটার মধ্যে তো রানী মৌমাছি নাই না? এইটাই 3 কেজি মধু 3 কেজি মধু পর্যন্ত আমরা পাইছি এক একটা ফ্রেমে। তার মানে যদি আপনার যদি 7টা ফ্রেম থাকে, 3 7টা 21 কেজি। আচ্ছা আচ্ছা, যখন মধু হয়ে যায় তখন তো এটা বোঝা যায় যে আসলে জি, মধু এরকম মধু হয়ে গেছে আর কি। মোটা হবে, সাদা হবে, সাদা। ঘাড় এরকম মোটা হবে, ঠিক আছে। আর তারপরে আপনারা আসলে প্রসেসিংটা করা হয়, জি। যে প্রসেসিং সেটা আচ্ছা, করা হয়। আপনি এই মৌসুমে কতটুকু মধু আহরণের আপনার লক্ষ্যমাত্রা? আমার লক্ষ্যমাত্রা এবছর ছিল তো আমি 150 মন মধু হারভেস্ট করার টার্গেট ছিল। তা এবার তো আসলে বৃষ্টিতে সরিষা নষ্ট হয়েছে, এখন দেখার পালা কেমন কি হয়। 150 মানে 6 টন মধু, 6000 কেজি। জি, যখন মধু হয় তখন এইরকম আসলে সাদা সাদা হয়ে জি। যায়। আমরা প্রথমে দেখেন, আপনাদেরকে একটু শুরু থেকে চাকের একটু শুরু থেকে বলি। আমরা প্রথমে এই চাকে তার বেঁধে দিই, তার খালি কভারলা তার। দেখেন অনেক খামারিরা করে এটা স্মরণ করে না, দেখাচ্ছি এমনি তার দিয়ে দিচ্ছে, যে তার দেওয়ার কারণে জং ধরে, ওই তারের জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার খাবারের সঙ্গে জং ঢুকে যাচ্ছে। আমরা করি এই তারগুলো বিশেষভাবে অন্য জায়গাতে নিয়ে আসছি, রাজবাড়ি থেকে নিয়ে আসছি, কারণ এখানে কভারলা তার লাগাই দিচ্ছি। এখানে তার লাগাই দেওয়ার পরে এরপরে আমরা এই যে মধু বাট কাটার পরে যে বাড়তি মোম হয়, এই মোমটাতে আমরা এটা প্লেট করছি। এখানে এ থেকে ভিডিওটা আগে নিয়ে আসেন, ক্যামেরাটা। দেখেন এখানে আপনার পাঁচ কোণা বিশিষ্ট একটা ডাইস আছে, এখানে দাগ আছে। বিজ্ঞান এখানে সায়েন্স বলছে 5 কোণা বিশিষ্ট জিনিসের ভিতরে জিনিস ধরে বেশি। মৌমাছি কেন 5 কোণা, 3 কোণা বাদ দিয়ে বা 2 কোণা বাদ দিয়ে 5 কোণা কেন করে? 5 কোণা করে যে ওদের ভিতরে মধুটা ধরবে বেশি, বুঝলেন? একটা চাকে যখন 3 কেজি মধু হবে, এমনিতে হবে না। এই 5 কোণা বিশিষ্ট এই ডাইস আমরা ডাইসে বুনে নিই আগে। হ্যাঁ, ঠিক আছে। এই 5 কোণা বিশিষ্ট আমরা বুনিয়ে নেওয়ার এটা আমরা বাঁধে দিই, এরপর চাকে দিই। চাক দেওয়ার পরে এই চাকের এই প্লেটের পরে মূলত চাকটা তৈরি করি। যদি আমরা এটা না দিই তাহলে করে এখানে ডন হয়ে যাবে, অর্থাৎ পুরুষ মৌমাছি হয়ে যাবে। হ্যাঁ, ওরা চাক এলোমেলো করে ফেলবে। এর জন্য আমাদের এই ফ্রেমটা বাঁধে দিতে হয়। অর্থাৎ স্পেসিফিক ভাবে শুধু এই কাজের জি জন্য জি এটা জি বানানো জি হয়। জি জি। এই একটা ফ্রেম, একটা এই বোর্ডের দাম কত? একটা বোর্ড আমরা চায়না থেকে যদি আমরা চায়নাটা কিনি তাহলে 120 টাকা করে পড়ে। আর এটা আমরা বানাই, নিজেরা বানাই, আমাদের 75 টাকা মতো খরচ পড়ে। 75 টাকা মতো। অর্থাৎ এই বোর্ডের তো প্রায় এটা মেশিনের দাম আপনার এটা মেশিনের দাম আপনার এশিয়ান মেশিন, তুরস্কের একটা মেশিন, অটো মেশিন হচ্ছে 39 লক্ষ টাকা দাম, ঠিক আছে। ভারতেরটা আমরা কম দামে, এখানে 1.5 লক্ষ টাকা হলে আমরা নিয়ে আসতে পারি আর কি। এরপরে আমরা এই চাকে দেওয়ার পরে এরপরে চাকের পারে মূলত এইভাবে যে মধু করে। এইটা পূর্ণাঙ্গ মধু আর কি। যে 15 চাক হয়েছে, এটা কি আজকে হারভেস্ট করা যাবে? যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে হারভেস্ট করবো না, এই যে মধু রাখছে, এই যে যদি একটু দেখাই তাহলে স্যার একটু দেখান স্যার। কি ব্যস্ত নাকি মেলা? এই যে স্যার একটু হাত এই যে দিয়ে ওই ফ্রেমটা দেখান। উঠো। এইগুলি কিন্তু সবই পুরুষ মৌমাছি, তাই না, শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছি, এদের হুল নাই।
পয়েন্ট। আচ্ছা, আপনারা হারভেস্ট করার একটা সিস্টেমটা দেখাবেন? জি দেখাবো। যদি একটু দেখাই তাহলে এই যে এখানে কিন্তু মধু হয়ে গেছে আর কি। এই যে মধু হয়েছে, মধু। দেখেন বোঝা যাচ্ছে। ঠিক আছে, সুবহানাল্লাহ, এই যে মধু হয়েছে, যে আমরা তো আসলে এই যে মধু 16 ডিসেম্বর মধু কাটছি, আজকে কয় তারিখ আছে? 20 একদম চাক তারিখ। থেকে যেটা 20 তারিখ, 4 দিনের ভিতর আসলে মধুটা পুরোপূর্ণ মাত্র হয়নি। 4 দিনের মধ্যে কিন্তু এইটা মানে সেভাবে হয়ে পারি নাই, অল্প পরিমাণ হয়েছে। যখন হবে পরিপূর্ণ হয়ে গেলে একটা চাকে 3 কেজি প্রথম মধু দেখা যাবে। দেখেন যখন মধু হবে তখন আমরা চাকটা এভাবে ঝাড়ি দেবো। এবার ঝাড়ি দিয়ে আমরা এই ফ্রেমটা মেশিনের ভিতর দেবো, দিলে শুধু মধুটা পড়ে যাবে। আচ্ছা, যেটা আমাদের শুধু মধু পড়ে যাবে, চাক অক্ষত অবস্থা থাকবে। কারণ আমরা চাক কাটবো না এই কারণেই, 100 গ্রাম মোম তৈরি করতে মৌমাছিকে 800 গ্রাম মধু খাওয়ার প্রয়োজন হয়। 1 কেজি মোম তৈরি করতে 8 কেজি মধু খাওয়ার প্রয়োজন হয়। আপনারা জিনেতার থেকে আসছেন ইসাখাদাই, মাগরাতে আসছেন, তেলপুরে আসছেন না, তা আমাদেরকে মোম তৈরি করতে মধু খাওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, এইভাবে আমরা মাছি সরাই দিয়ে শুধু এইটা মেশিনের ভিতরে দিলে মধু পড়ে যাবে। মধুটা পড়ে যাবে, মম থেকে যাবে। মোম থেকে যাবে, মানে চাকটা অক্ষত থাকবে না। চাকটা অক্ষত থাকবে। হ্যাঁ, অর্থাৎ ওই চাকটা দিয়ে আপনারা আবার ইউজ করতে পারবেন। জি। এই দেখেন আমাদের যখন মাছি বেড়ে যাবে তখন আমরা এরকমের 2 তালা করে যাবো। এই যে আমরা এটা মৌমাছি স্টেশনের পাশে বসাই দেবো। আচ্ছা বসাই দিই যেভাবে। কথা চলে যাবে। হ্যাঁ, জি। আচ্ছা। অর্থাৎ যখন এই ডাইসটা মাঝখানে বসাই দেন, ফাঁকা ডাইস, তখন তখন মৌমাছি এইটা ওরা বুনে ফেলবে। তখন ওই চাকটা ওরা বনে আর কি, জি। ওদের ন্যাচারালি। ওরা বনবে। আচ্ছা, ডাইসটা কিভাবে বসান যদি একটু দেখানো হয়। থাক বাঁচতে থাক। এই যে আমরা পাশে বসাই দিলাম, এইটা ওরা বুনে ফেলবে। ওদের এই ফ্রেমটা সেটা মাঝখানে থাকবে। জি। ওতে সবই আসে, হ্যাঁ, করবে। আকৃষ্ট হবে, আর ওতে মৌমাছি কম হয়ে যাবে, জি। তখন হারভেস্ট করতে সুবিধা হবে। যে আপনাদেরকে মেশিন দেখাবো আমি। আচ্ছা, দেখে দাও। আসেন। এটা এখান থেকে খুলে আচ্ছা, এই দেখেন এর ভিতরে আমরা এর ভিতরে ফ্রেম দিই, 8টা করে ফ্রেম দিই। জি। এই ফ্রেম দেওয়ার পরে এই ফ্রেমে দিয়ে এরকম ঘুরলি মারবো। দুটো তিনটা ঘুরলি দিলে বাতাসের সাহায্যে মধুটা পড়ে যাবে। এটা পাওয়ারে করা যায় না? হ্যাঁ করা যায়। অর্থাৎ এই ম্যানুয়ালি আপনারা এই ফ্রেমগুলি দেওয়ার পরে ম্যানুয়ালি করলে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে মা মহকুমার পক্ষ থেকে মধুময় শুভেচ্ছা। শীতের এই সকালে আপনারা যে প্ল্যানটি দেখছেন, এই প্ল্যানটি হচ্ছে মাগুরা সদর থানা ইসাখাদা গ্রামে মা মহকুমারের প্ল্যানটি হচ্ছে চায়নার থেকে নিয়ে আসা হয়েছে। শুধু চায়না থেকে আমরা মধু প্রসেসিং প্ল্যান্ট নিয়ে আসছি। এখানে কিভাবে মধু প্রসেস করে সে বিষয়ে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ধারণা দেব। এখানে দেখছেন যে ডাইসটা, এটা হচ্ছে 120 লিটারের ডাইস। এই ডাইসে ওখানে উপরে 1000 লিটার ট্যাঙ্কি আছে, ওখান থেকে পানি আসে এই পাইপ দিয়ে। আর এটার ভিতরে হচ্ছে ফাঁপা, এই যে এখানে দেখছেন যেটা, এটা হচ্ছে ফাঁপা, একটা ফাঁপা, এটা পানি গরম হয়। মধু যদি সরাসরি হিট দেওয়া হয় তাহলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায়। এই জন্য পানি হিট হবে, পানি হিট হওয়ার পরে এই মধুটা হিট হবে। মধুটা এখানে আমরা 120 লিটার মধু দেবো এখানে। এই মধুটা হিট হবে, হিট হওয়ার পর যখন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মধু হিট উঠবে, তখন আমরা এই সুইচে এখানে আমরা এই সুইচটা টিপ দেবো। সুইচে টিপ দিলে আপনার এখানে ফিল্টার হবে। অনুপরিমাণ ময়লা থাকলে আপনার এই ফিল্টারে ময়লাটা সেকে যাবে, বাঁধে যাবে। এরপরে এখানে আসার পর এখানে হচ্ছে ভিকুয়াম, অর্থাৎ বায়ুশূন্য হয়ে যায়। এটা বায়ুশূন্য, এখানে আপনার মধু এবং পানি আলাদা হয়ে যায়। 1 মণ মধুর ভিতরে 2 কেজি, 3 কেজি, 5 কেজি পানি বের হয়। এই পানিটা হচ্ছে আপনার এখান দিয়ে উপর দিকে এখানে জমা হয়। আর এরপরে এক ডাইস মধু প্রসেস করতে সময় লাগে যে আমাদের প্রায় 40 মিনিট, 40 থেকে 45 মিনিট সময় লাগে এক গ্যাস মধু প্রসেস করতে। যখন আমরা দেখি যে একটা আদর্শ মধু হচ্ছে 20 গ্রেড এবং বিএসটিআই অনুমোদিত মধুটা হচ্ছে 20 গ্রেড সাপোর্ট করে, আমরা এই মধুটা দেখি যে আমাদের মধু 20 গ্রেড হলো কিনা। যখন 20 গ্রেড হবে তখন আমরা এই পাশ থেকে ধরবো, মধুটা ধরবো, এখানে ধরে আমরা এখানে চেক করব যে 20 গ্রেড হলো কিনা। এখানে আগে সিগন্যাল দেবে যে 20 গ্রেড হয়েছে। যখন 20 গ্রেড হবে তখন আমরা মধুটা এই পাশ দিয়ে বের করে নিয়ে আসবো, এখান থেকে বের করে নিয়ে আসবো। এই মূলত সংক্ষিপ্ত মেশিনের ব্যবহার। গুণগত মান ঠিক রেখে মধু প্রসেস করলে দীর্ঘদিন ভালো থাকে। মধুর ভিতরে যে পানি থাকে, ময়লা থাকে, পানি এবং ময়লাগুলো বের করে দেওয়ার কারণেই মধুর গুণগত মান ভালো থাকে এবং দীর্ঘদিন ভালো থাকে।
এবং আমরা অনেকে বলতে পারেন যে এখানে হিট দেওয়া হচ্ছে এরপরে যদি মধু গুণগত মান নষ্ট হচ্ছে কিনা। না, আমি প্রথমে বলে নিচ্ছি যে পানি হিট হয়, পানি হিটে মধু হিট এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো কিছু ফোটে না বা গুণগত মান নষ্ট হয় না। আমরা সেই 40 বা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে করা হচ্ছে। এটা হচ্ছে চায়না এবং একটা এসএস এর ডিব্বা যেটা বলা হয় যে গুণগত মান ঠিক রাখে। এর জন্য আপনাদের সকলকে মা মৌ খামারের প্রসেসিং মধু খাওয়ার দাওয়াত দিয়ে এখানেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। স্যার যদি কিছু বলতে চান, জেনেদার এগ্রিকালচার ডিডি স্যার আমাদের সাথে আছেন, আজবের আলী স্যার, স্যার যদি কিছু সংক্ষিপ্ত কিছু বলতে চান একটু বলেন স্যার। আসসালামু আলাইকুম। আমি আসছি মা মৌ খামার, আমাদের মকলেশ ভাই, ওনার সাথে আমার বহুদিন আগে পরিচিত। স্যার আপনার মা মৌ খামার মধু খেয়ে কেমন লাগে? আপনি দীর্ঘদিন মধু খান তো আপনি? আমি এই মা মৌ খামারের মধু খাই, এখনো খাইতেছি। আমার যখনই মধু ফুরাই যায় আমি এই মকলেশ ভাইয়ের কাছে আসি, এখান থেকে মধু নিয়ে যাই। তো এখানে 1 কেজি 2 কেজি 3 কেজি যা আছে আমরা মোটামুটি নিয়ে যাই এবং প্রতিদিন সকালে আমি মধু খাই, সকালে এবং রাত্রে ঘুমানোর সময়, এই 2 সময় আমি খাই। আমার ইনশাল্লাহ এই যে বিভিন্ন ঠান্ডা জনিত রোগ বা যে কোনো বেশ রোগের থেকে আমি বেশ পরিত্রাণ পেয়েছি। এবং স্যার এখানে একটা কথা বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাসে কমপক্ষে 3 দিন খালি পেটে মধু চেটে খাবে তার বড় ধরনের রোগ হবে না। এবং আল্লাহ পাক বলছেন যে মৌমাছির ভিতর থেকে বের হয় বিচিত্র রঙের শরবত, শিফাউলিন নাস বলা হয়েছে, মানুষের জন্য রোগ মুক্তি কথা বলা আছে। বিজ্ঞান মধুতে হরমোন, এনজাইম, খনিজ পদার্থ 181 প্রকার খনিজ পদার্থ খুঁজে পেয়েছে, যেটা পৃথিবীতে সবচাইতে দামি খাবার, শক্তিশালী খাবার বলা যায়। 1 কেজি মধুতে 3550 ক্যালোরি থাকে। এজন্য আমরা আমাদের স্লোগান হচ্ছে যে মধু খান প্রতিদিন, সুস্থ থাকুন সারাদিন। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি মকলেশ ভাইয়ের এই ওনার যে বিভিন্ন মা মৌ খামারে যে ব্যক্তি মাসে কমপক্ষে 3 দিন সকালে, আমি 3 দিন না, আমি পুরা জি স্যার এখানে বলা আছে কমপক্ষে 3 দিন, আপনি প্রতিদিনও খেতে পারেন। আমি 30 দিনই খাই এবং আমি আসলে তাই এই মধু খাওয়ার পর থেকে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং মকলেশ ভাইয়ের দোয়ায় এবং তার দিক নির্দেশনায় এই মধু খাওয়ার অভ্যাস আমার পরিবারের সবাই গড়ে উঠেছে। এবং আমরা যে কোনো জিনিস চা খাই মধু দিয়ে খাই। স্যার চিনির পরিবর্তে মধু দিয়ে চা খাইতে হবে, চা কবে মধু দিয়ে খাইতে হবে। কিছুগুলির ভুসি যখন খাই তখন একটু 1 চামচ মধু দিয়ে গুলাই খাই, তাতে করে আমাদের খুব সুন্দর হয়। এবং সকালবেলা আমি 1 চামচ মধু এবং গরম পানির ভিতর দিয়ে গুলাই খাই নিই, খুবই সুন্দর, আমার বাথরুম ক্লিয়ার হয়। এবং আমার অনেক ঠান্ডা, আগে যেমন শীতকাল আসলেই আমার ঠান্ডা লাগতো, কাশি হইতো, বিভিন্ন ঠান্ডা জনিত রোগ হইতো, সেগুলো কিন্তু আমার এখন নাই ইনশাল্লাহ। আর ওই শীত বেশি লাগতো, এখন শীতই লাগে না। আমি যদি রাত্রি ঘুমানোর সময় আমি মধু একটু খেয়ে শোই, আমি এগিয়ে শীত খুব কম লাগে। তো যাই হোক, আমার এই মধু আসলে আমাদের কোরআন শরীফের ভিতরে রয়েছে এই মধুর ব্যাপারে, না হলে 68 এবং 69 নম্বর আয়াতে, না হলে আছে 68 এবং 69 নম্বর আয়াতে আমাদের মকলেশ ভাইও বলছেন। সুতরাং আমরা এটা সেই হিসাবে খাই। এবং আমার যতগুলো আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার কলিগরা আছে, প্রত্যেকেই আমার অফিসে প্রায় সবাই মধু কিনে দিয়েছে, আমি কিনে নিয়ে যাই এবং তারা নেয়। এবং আরো আমি যেসব জায়গা থেকে আমার কাছে আসে বলে যে এরকম মধু, আমি মকলেশ ভাই দেখাই দিই, তার নাম্বার দিয়ে দিই, আমি সেখানে যোগাযোগ করেন, আসেন। এবং আমার চাষিদেরও নিয়ে আসছিলাম, সেখানে তারা সবাই মধু নিয়ে গেছে। যেই মধু ফুরাই যায় আমার কাছে আসে, স্যার মধু নিব, আমি সঙ্গে সঙ্গে মকলেশ ভাইয়ের নাম্বার দিয়ে দিই। জি স্যার, মধুর উপকারিতা সম্পর্কে একটু বলি। এই যে এই করোনা মহামারী আমাদের এখানে মানে কিছুদিন আগে শেষ হলো, করোনা মহামারীতে আমি নাইজেরিয়ার একজন গভর্নরের পড়তেছিলাম, উনি সাক্ষাৎকার দিয়েছেন এভাবে যে আমার যখন করোনা হয় আমি তখন নিয়মিত শুধুমাত্র মধু খেয়েছি, আমি কোনো ওষুধ খাইনি, আমি শুধুমাত্র মধু খেয়ে আমি সুস্থ হয়ে গেছি। এবং মধু আপনার ঠান্ডা লাগছে আপনি মধু খান, কাশি হচ্ছে আপনি মধু খান, আপনার মাথা ব্যথা করতেছে আপনি মধু খান, আপনার ডায়রিয়া হয়েছে আপনি মধু খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, যে বললেন আল্লাহ রাসূল আমার ভাই অসুস্থ, অর্থাৎ তার কি হয়েছে, ডায়রিয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন তোমার ভাইকে মধু খাও। এরকম পরপর 3 দিন বা 3 বার গেলেন ওই ব্যক্তি, ওই 3 বারে আল্লাহ রাসূল বললেন তোমার ভাইকে মধু খাও। এই জন্য যে কোনো রোগের জন্য আপনি নিয়মিত মধু সেবন করতে পারেন। আপনার রক্তে কোলেস্টেরল হয়েছে, আপনি সেখানে করে নিয়মিত অর্থাৎ মেদ ভরি যেটা বলা হয়, মেদ ভরি কমানোর জন্য আপনি লেবুর রস এবং মধু সকালবেলা হালকা গরম পানিতে আপনি যদি নিয়মিত খান, আপনার মেদ ভরি কেটে যাবে, শরীরের চর্বি কমে যাবে, আপনি স্লিম হয়ে যাবেন। এজন্য আপনার দাঁতে ব্যথা হয়েছে, আপনি দাঁতে করে মধু লাগান,
আপনার মুখে বয়স্করের দাগ হয়েছে, বসন্ত দাগ হয়েছে, মেস্তার দাগ হয়েছে, আপনি নিয়মিত মধু লাগান, আপনার চেহারা আর স্কিনটা আরো সুন্দর হবে। এজন্য মধুর গুণাগুণ বলতে গেলে আমি ঘন্টা পরে ঘন্টা বলতে পারবো। তা সবকিছু মিলেই স্যারকে ধন্যবাদ, স্যার আমার খামার পরিদর্শন করার জন্য, আমার প্রসেসিং প্ল্যান পরিদর্শন করার জন্য, এবং জিনাদা এগ্রিকালচার ডিডি সহ আজকে যারা আছেন সবাইকে মা মহকুমার পক্ষ থেকে আবারও মধুময় শুভেচ্ছা সকলকে। আল্লাহ হাফেজ।